নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। এই যে এইদিকে দেখো, আমি এসছি। কে তুমি? আমি চিনতে পারছো না? এইদিকে দেখো। তুমি? কেন আসতে পারি না? না, তুমি তো মারা গেছো। প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টায় সত্যি ভৌতিক কাহিনী শোনার সময়। বন্ধুরা, এখন তোমরাও তোমাদের শোনা বা তোমাদের সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা আমাদের পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী @gmail.com এ। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই কোথাও না কোথাও শুনেছ যে আজকের সময়ে একজন ব্যক্তি বাইরের শত্রুদের চেয়ে তার চারপাশের মানুষের কাছ থেকে বেশি বিপদে থাকে। সে আমাদের বন্ধু হোক, আমাদের পরিবারের সদস্য হোক বা প্রতিবেশী হোক, আজকের সময়ে একজন ব্যক্তি এই মানুষদের কাছ থেকে সবচেয়ে বেশি বিপদে থাকে। কারণ একজন ব্যক্তি বাইরের শত্রুদের চিনতে পারে, কিন্তু তার পাশে বসা তার প্রিয়জনদের মুখের আড়ালে লুকিয়ে থাকা শত্রুকে কখনোই চিনতে পারে না, যাকে সাধারণ ভাষায় লুকানো শত্রু বলা হয়। এবং কখনো কখনো এই লুকানো শত্রু একজন ব্যক্তির এত ক্ষতি করে যে সে স্বপ্নেও ভাবতে পারে না যে তার পাশে থাকা মানুষদের, যাদের সে নিজের মনে করে, এবং সে কখনো স্বপ্নেও ভাবতে পারে না যে এই লোকেরা এভাবে তার জীবন নষ্ট করতে পারে। কিন্তু প্রায়শই এমন হয় যে আমাদের পাশে থাকা মানুষেরা মাঝে মাঝে আমাদের জীবন এমনভাবে নষ্ট করে দেয় যে আমরা কাঁদতেও পারি না। তোমাদের অবশ্যই এই বিষয়টি সম্পর্কে সচেতন থাকতে হবে, কারণ আজকাল সংবাদপত্র এবং সংবাদ চ্যানেলে এমন ভয়াবহ ঘটনার খবর আসতে থাকে, এবং এমনও হতে পারে যে এমন ঘটনা তোমার কাছেই ঘটেছে অথবা তোমার সাথেও ঘটেছে। আজকের আমাদের গল্পটি এমন একটি বিপজ্জনক এবং ভীতিকর ঘটনা নিয়ে, যা শোনার পর তুমি তোমার আশেপাশের মানুষদের সম্পর্কে একটু সতর্ক হয়ে যাবে এবং বুঝতে পারবে যে আমাদের কাছাকাছি বসবাসকারী মানুষগুলো আমাদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে, এবং সুযোগ পেলে তারা কিভাবে আমাদের জীবন ধ্বংস করতে পারে। কিন্তু গল্প শুরু করার আগে যেমনটি আমি সব সময় তোমাদের বলি যে তোমরা নিশ্চয়ই অনেক গল্প শুনেছ, কিন্তু আমি আশা করি যে আজ আমাদের গল্প শোনার পর তোমরা সত্যিই ভয় পাবে। আমি শুধু তোমাদের অনুরোধ করছি যে যদি তোমরা এই গল্পটি সম্পূর্ণ শোনো, তাহলে তোমরা সত্যি এটি অনেক উপভোগ করবে। এছাড়াও যদি তোমরা প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো, তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এটি করার মাধ্যমে আমাদের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আমাদের ভিডিওটি সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই বেশি সময় না নিয়ে চলো দ্রুত আমাদের গল্প শুরু করি। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি মহেশকে নিয়ে, যে মহারাষ্ট্রের নাগপুর শহরে থাকে। তাহলে আসুন এবার মহেশের দৃষ্টিকোণ থেকে এই গল্পটি শুনি। বন্ধুরা, আমার নাম মহেশ এবং আমি মহারাষ্ট্রের নাগপুর শহরের বাসিন্দা। বর্তমানে আমি কোল্হাপুরে আমার দিদিমার বাড়িতে থেকে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার একটি খুব বড় স্বপ্ন আছে, যা কেবল তখনই পূরণ হতে পারে যখন আমি একটি সরকারি চাকরি পাব, এবং সেই স্বপ্ন কি এবং কেন সেটা গল্পের শেষে তোমরা জানতে পারবে। আজ আমি তোমাদের একটি ভয়ঙ্কর এবং বেদনাদায়ক ঘটনার কথা উল্লেখ করতে যাচ্ছি। এটি সেই সময়ের কথা যখন আমি নাগপুরে আমার বাড়িতে থেকে কলেজে পড়ছিলাম, এবং সেই ঘটনাটি এতই বিপজ্জনক এবং এত ভীতিকর ছিল যে সেই কারণে আমি আমার বাড়ি ছেড়ে
আমার দিদিমার বাড়িতে পড়াশোনা করতে এসেছিলাম এবং সেই ঘটনার কারণে আজ আমার পুরো পরিবার অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। আসলে সেই দিনগুলিতে সব কিছু ঠিকঠাক চলছিল। আমি নাগপুর থেকে পড়াশোনা করছিলাম এবং আমার বাড়িতে মোট 8 জন সদস্য ছিল। আমি, আমার ঠাকুমা, আমার বাবা, মা, কাকা, কাকিমা ও তাদের 2 সন্তান। আমার বাবা আর কাকার নাগপুরে একটা হার্ডওয়্যারের দোকান আছে, তাই সেই সময় দুজনেই খুব ভোরে দোকানে চলে যেত আর আমিও সকাল 10টার মধ্যে চলে যেতাম। এখন শুধু আমাদের বাড়িতে মহিলারা আর আমার কাকার 2 সন্তানই বাড়িতে থাকতো। সেই সময় আমাদের বাড়ির সামনের বাড়িটা খালি পড়েছিল, কেউ সেখানে থাকতো না। সেই বাড়ির মালিক নাগপুরের বাইরে থাকতেন। কিন্তু একদিন আমার বাবার কাছে ফোন এলো এবং তিনি বললেন যে শীঘ্রই নতুন প্রতিবেশীরা আপনার সাথে থাকতে আসবে। তারপর আমার বাবা জিজ্ঞাসা করলেন কে আসছে। তিনি বললেন যে একটি পরিবার ভাড়া বাড়িতে থাকতে আসছে এবং মজা করে আমার বাবাকে বললেন যে এখন আমি আপনার জন্য প্রতিবেশীদের ব্যবস্থা করেছি। এর সাথে তিনি আমার বাবাকে বললেন তাদের উপর কড়া নজর রাখতে এবং যদি আপনি কিছু ভুল দেখেন তাহলে আমাকে ফোন করবেন। এই ঘটনার কয়েকদিন পর আমাদের বাড়ির সামনে একটি গাড়ি এসে থামে এবং কিছু লোক সেদিন সেই বাড়িটা পরিষ্কার করছে। তারা ঘর পরিষ্কার করছিল। তাদের দেখে আমি বুঝতে পারলাম যে সম্ভবত এরাই সেই নতুন ভাড়াটে যাদের সম্পর্কে সেই কাকা বাবাকে বলেছিলেন। তারপর 1-2 দিন পর আমরা জানতে পারলাম যে তারা সেই বাড়িতে থাকতে শুরু করেছে। কিন্তু আমাদের কাছে অদ্ভুত মনে হয়েছিল যে তারা দিনের বেলায় কখনো তাদের বাড়ি থেকে বের হয়নি এবং কারো সাথে খুব বেশি কথাও বলেনি। তারপর একদিন বাবা আবার সেই বাড়িওয়ালার কাছ থেকে ফোন পান এবং উনি বাবাকে ভাড়া বাড়িতে বসবাসকারী পরিবারের কথা জিজ্ঞাসা করেন। বাবা তাকে বলেন যে এই লোকেরা খুব ভদ্র বলে মনে হয়। তারা সারাদিন তাদের ঘর থেকে বের হয় না, কারো সাথে কথা বলে না। কিন্তু বাবা কিভাবে জানবেন যে যাদের তিনি ভদ্র মনে করতেন তারা ভবিষ্যতে আমাদের জন্য এত বড় সমস্যা হয়ে উঠবেন এবং তাদের কারণে আমাদের সাথে এমন ভয়ঙ্কর এবং ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে যা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আসলে যখন ওই লোকেরা ওই বাড়িতে থাকতে এসেছিল তখন প্রথমে আমাদের কাছে সব কিছু ঠিকঠাক মনে হয়েছিল এবং আমি আগেই বলেছিলাম যে তারা সারাদিন তাদের ঘর থেকে বের হতো না। কিন্তু এখন ধীরে ধীরে রাতে তাদের ঘর থেকে কিছু অদ্ভুত শব্দ আসতে শুরু করে। কখনো কখনো তাদের ঘর থেকে নুপুরের শব্দ আসতো, যেন কেউ রাতে নুপুর পরে দৌড়াচ্ছে, এবং কখনো কখনো রাতে খুব জোরে কারো চিৎকারের শব্দ আসতো। এখন শুরুতে আমরা এই বিষয়টি উপেক্ষা করেছিলাম, কিন্তু ধীরে ধীরে সেই সমস্ত ঘটনা বাড়তে থাকে। তারপর একদিন আমাদের বাড়িতে আমার বাবা একটি ছোট পার্টি করেছিলেন। তারা আমাকে সামনের ঘরে যেতে এবং সন্ধ্যায় আমাদের বাড়িতে সেই লোকেদের আমাদের বাড়িতে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানাতে বলে। তারপর আমি তাদের বাড়িতে যাই এবং যখন আমি তাদের বাড়িতে যাই তাদের বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ ছিল। দরজাটি দেখে আমার মনে হয়েছিল যে তারা আজ বাড়িতে নেই। আমি সেখান থেকে ফিরে আসার আগেই সেই বাড়ির ভেতর থেকে কিছু শব্দ শুনতে পেলাম, যা শুনে নিশ্চিত হয়ে গেলাম যে বাড়ির ভেতরে কেউ আছে। এরপর আমি বাইরে থেকে দরজাটি খুললাম, কিন্তু দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল। তারপর আমি দরজায় টোকা দিলাম। অনেকক্ষণ ধাক্কা দেওয়ার পর দরজাটি খুলে গেল, কিন্তু যখন আমি দরজাটি খুললাম তখন আমি হতবাক হয়ে গেলাম, কারণ আমার মনে হয়েছিল যে দরজাটি নিজেই খুলে গেছে। যখন আমি সেই বাড়ির ভেতরে গেলাম তখন সেই বাড়ির ভেতরের দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমি বুঝতে পারিনি যে এই সব কি, কারণ সেই ঘরটি বাইরে থেকে যতটা পরিষ্কার দেখাচ্ছিল তার চেয়ে অনেক গুণ বেশি নোংরা ছিল। যখন আমি সেই বাড়ির ভেতরে গেলাম তখন দেখলাম যে
সেই বাড়ির সর্বত্র মাকড়সার জাল এবং ঘরের চারপাশে ধুলো। এটা দেখে মনে হচ্ছিল যেন অনেক দিন ধরে কেউ মেঝে ঝাড়ু দেয়নি। যখন আমি দেখলাম যে সেই বাড়ির উঠোনের এক কোণে মৃত পশুর কঙ্কালের স্তূপ পড়ে আছে, এবং যখন আমি কিছুটা সাহস সঞ্চয় করে ঘরের ভেতরে গেলাম, তখন দেখলাম যে সেই বাড়ির বারান্দায় মৃত পায়রা ঝুলছে এবং মেঝে জুড়ে রক্তের ছিটে। ঘরের এই অবস্থা দেখে মনে হলো যেন সেখানে কোনো মানুষ নেই, কিছু দানব বাস করছে। এই সব দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম এবং কাউকে কোনো শব্দ না করে আমি বাড়িতে যাওয়ার জন্য ফিরে গেলাম। কিন্তু আমি পিছনে ফিরে তাকাতেই দেখি একজন মহিলা দাঁড়িয়ে আছেন, এবং আমি তার দিকে তাকানোর সাথে সাথেই তিনি আমাকে জিজ্ঞাসা করেন, আপনি কে? আপনি এখানে কি করছেন? তারপর আমি তাকে বললাম যে আমি আপনার বাড়ির বিপরীতে থাকি এবং আজ আমাদের বাড়িতে একটি ছোট পার্টি আছে, তাই আমার বাবা সন্ধ্যায় আপনাদের সবাইকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছে। আমি তাকে এত কিছু বলছিলাম, ঠিক তখনই সেই মহিলা হঠাৎ জোরে হাসতে শুরু করে, এবং এইভাবে তাকে হাসতে দেখে আমার খুব ভয় লাগে। তারপর আমি তাকে কিছু না বলে সেখান থেকে চলে যেতে শুরু করি। হঠাৎ সেই মহিলা আমার হাত ধরে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? তারপর আমি তাকে বলি যে আমি আমার বাড়িতে যাচ্ছি। তারপর সে আমাকে অদ্ভুত স্বরে বলে যে মানুষ নিজের ইচ্ছায় এখান থেকে আসে, কিন্তু নিজের ইচ্ছায় এখান থেকে যেতে পারে না। আমি বুঝতে পারছি না যে সেই মহিলাকে বলছে। তারপর আমি তাকে বলি যে তুমি কি বলছো? আমি ওই মহিলাকে এত কথা বলছিলাম, হঠাৎ সে আমার গলা ধরে আমাকে বাতাসে তুলে ধরলো। এরপরে সে অদ্ভুতভাবে গর্জন করে বলল, তুমি আজ কোথায় এসেছো তা তুমি জানো না। আজ তুমি নিজের মৃত্যুর দরজা দিয়ে হেঁটে এসেছো। তখন আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। আমি ভাবছিলাম যে এই মহিলা কোথা থেকে এত শক্তি পেল যে সে আমার গলা ধরে আমাকে এভাবে তুলে ধরেছে। এরপরে সে মহিলার মুখ ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে এবং কিছুক্ষণ পর সে এক রাক্ষসী রূপ ধারণ করে, যা দেখতে খুব ভয়ঙ্কর লাগছিল। তার দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন সে ডাইনি বা রাক্ষসী। এখন আমি বুঝতে পেরেছি যে আজ এই বাড়িতে এসে আমি কত ভুল করেছি। তারপর হঠাৎ সেই ডাইনি আমার গলা ছেড়ে দিল। তারপর আমি পড়ে গেলাম এবং আমি পড়ে যাওয়ার সাথে সাথেই সেটা আমার একটা পা ধরে ফেললো এবং আমাকে টেনে নিয়ে ভেতরে নিয়ে গেল। যখন ওই ডাইনি আমাকে টেনে ওই ঘরে নিয়ে যাচ্ছিল, তখন আমার পেছনের বিভিন্ন ঘর থেকে আরও কিছু লোক বেরিয়ে আসছিল, এবং এখন সেই সব লোক তার পিছনের ঘরে ঢুকে পড়ল। কিন্তু যখন আমি সেই লোকগুলোর দিকে তাকালাম, তখন তাদের মুখ খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। ততক্ষণে আমার অবস্থা কেমন হয়ে গেছে তা কল্পনা করা যাবে না। আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না, আমার হাত পাও কাজ করছিল না। আমি চিৎকার করে আমার পরিবারের সদস্যদের সেখানে ডাকতে চাইছিলাম, কিন্তু আমার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। তারপর সেখানে বড় ডাইনিদের মধ্যে একটি ছোট ডাইনি ছিল। সে তাদের বলল, বাহ, আজ খাবারটা অসাধারণ। সেই এই কথা বলার সাথে সাথে সকলেই জোরে হাসতে শুরু করে এবং পুরো ঘর তাদের হাসিতে প্রতিধ্বনিত হতে থাকে। ওদের এভাবে হাসতে দেখে আমি খুব ভয় পেয়েছিলাম। এখন আমার শ্বাস প্রশ্বাস খুব দ্রুত চলছিল। সেই সময় আমার মনে হচ্ছিল যেন কিছুক্ষণের মধ্যেই আমার হার্ট অ্যাটাক হবে এবং আমি সেখানেই মারা যাব। আমি এসব ভাবছিলাম, হঠাৎ আমার চোখ ধীরে ধীরে ঝাপসা হতে থাকে আর আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই। কিন্তু যখন জ্ঞান ফিরে আসে, তখন আমার চোখের সামনে সম্পূর্ণ অন্ধকার। আমি তখনও একই ঘরে শুয়েছিলাম, কিন্তু সেখানে কিছুই দেখতে পাচ্ছিলাম না। তখন আমাকে যে কোনো উপায়ে সেখান থেকে পালাতে হবে।
তারপর আমি আমার পকেট খুঁজতে শুরু করি, কিন্তু সেই সময় আমার ফোনটি আমার পকেটে ছিল না। তারপর আমি ভাবলাম যে এখান থেকে বেরিয়ে আসার এটাই একমাত্র সুযোগ। ওই ডাইনিরা নিশ্চয়ই যে কোনো সময়ে এখানে আসবে, কিন্তু এখনো পর্যন্ত আমি একটা জিনিস বুঝতে পারিনি যে আমি যদি অজ্ঞান হয়ে থাকি তাহলে ওই লোকেরা আমাকে কেন জীবিত রেখে গেল। কিন্তু আমি মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমি এখনো বেঁচে আছি, এবং সেই সাথে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম যে হে ঈশ্বর, যদি তুমি আমাকে এখনো পর্যন্ত জীবিত রেখে থাকো তাহলে দয়া করে আমাকে এখান থেকে বের করে দাও এবং আমার জীবন রক্ষা করো। সেই মুহূর্তে আমি চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম, কিন্তু যখন আমি চোখ খুললাম তখন আমার চোখ সেই ঘরের দেয়ালের উপরে উঠে গেল, যেখানে বাইরে থেকে একটি ছোট আলো আসতে দেখলাম। এটি দেখে আমি বুঝতে পারলাম যে এটি সম্ভবত এই ঘরের লণ্ঠন, এবং যখন আমি সেই দেয়ালে কান রেখে বাইরের শব্দ মনোযোগ সহকারে শুনলাম তখন আমি বাইরের গাড়ি আসা যাওয়ার শব্দ শুনতে পেলাম। সেই শব্দ শুনে আমি বুঝতে পারলাম যে এটি আমার এলাকার রাস্তা এবং সম্ভবত এখন রাত হয়ে গেছে, তাই রাস্তার আলো এই স্কাইলাইটের মধ্যে দিয়ে ঘরের দেওয়ালে পড়ছে। কিন্তু তারপর আমার মনে হয় আমি সন্ধ্যায় বাড়ি থেকে এসেছি এবং এখন আমার পরিবারের সদস্যরা আমাকে খুঁজতে খুঁজতে চিন্তিত হচ্ছে। কিন্তু আমি ভেবেছিলাম যে এই সময়ে আমার এই সমস্ত বিষয় নিয়ে ভাবার সময় নেই। প্রথমত আমাকে এই ঘর থেকে বেরিয়ে আসতে হবে, কিন্তু সেই স্কাইলাইটটি বেশ উঁচুতে ছিল এবং সেই ঘরটি সম্পূর্ণ খালি ছিল। ওই ঘরে স্কাইলাইটে পৌঁছানোর মতো কিছুই ছিল না। তারপর আমি আমার মস্তিষ্কে একটু কাজে লাগিয়ে আমার পা থেকে জুতো খুলে দুটো জুতো একসাথে বেঁধে গলায় ঝুলিয়ে দিলাম, কারণ আমি আমার কোনো জিনিসপত্র ওই ঘরে রেখে যেতে চাইনি। কারণ আমি শুনেছিলাম যে আমাদের কোনো জিনিস যদি এই অশুভ শক্তির হাতে পড়ে তাহলে তারা আমাদের সাথে খারাপ কিছু করতে পারে। এরপর আমি আমার হাত ও পায়ের সাহায্যে সেই স্কাইলাইটের দিকে দেওয়াল বেয়ে উপরে উঠতে শুরু করলাম, কিন্তু সেই সময় ভয়ের কারণে আমার সারা শরীরে প্রচুর ঘাম হচ্ছিল এবং সেই বন্ধ ঘরে প্রচুর তাপ ছিল। এর ফলে ঘামের কারণে আমার হাত বারবার দেয়াল থেকে পিছলে যাচ্ছিল, যার কারণে আমি সেই দেওয়ালে উঠতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছিলাম। কিন্তু কোনোভাবে আমি ঘাম মুছে সেই দেওয়ালে উঠতে থাকি এবং অনেক পরিশ্রমের পর আমি সেই স্কাইলাইটে পৌঁছাই। কিন্তু সেই স্কাইলাইটে পৌঁছানোর সাথে সাথে আমার আশা ভেঙে গেল, কারণ সেই স্কাইলাইটে একটি জাল ছিল। কিন্তু যখন আমি সেই স্কাইলাইটের জাল স্পর্শ করলাম তখন বুঝতে পারলাম যে এটি একটি সিমেন্টের জাল। তারপর আমি আমার হাত দিয়ে সেই জাল ভাঙার চেষ্টা করলাম, কিন্তু ভাঙছিল না। কিন্তু যদি আমি আজ এই ঘর থেকে বের হতে না পারি তাহলে আমার জীবন হারাতে পারি। তারপর আমি আমার শরীরের পুরো শক্তি দিয়ে সেই জানলাটিতে ঘুষি মারতে শুরু করলাম। এখন আমার হাত থেকে প্রচুর রক্ত ঝরতে শুরু করেছে, কিন্তু সেই জালটি ভাঙছিল না এবং অনেকক্ষণ ধরে আঘাত করার কারণে সেই জালটি ভেঙে গেল। তখন আমি কোনোভাবে সেই জাল থেকে বেরিয়ে যখন নিচের দিকে তাকাই তখন দেখি জাল রাস্তার অনেক উপরে। তারপর আমার মনে হয় যদি আমি এখান থেকে লাফ দিই তাহলে আমার হাত পা অবশ্যই ভেঙে যাবে, কিন্তু আমাকে যেভাবেই হোক আমার জীবন বাঁচাতেই হবে। তাই আমি সেখান থেকে লাফিয়ে পড়ি এবং ঠিক যা ভেবেছিলাম তা আমার সাথে ঘটে। আমার একটি পা মারাত্মকভাবে আহত হয় এবং এখন আমি সেই পাটি মোটেও নাড়াতে পারিনি, কিন্তু কোনোভাবে আমি সাহস সঞ্চয় করে সেই পাটি টেনে আমার বাড়ির দরজায় পৌঁছাই। যখন আমি আমার বাড়ির দরজায় পৌঁছাই তখন দেখি যে বাড়িতে খুব আরামে একটি পার্টি চলছে, সবাই খাবার খাচ্ছে। তারপর আমি মনে মনে ভাবি যে এরা কেমন পরিবারের সদস্য,
আমি এতক্ষণ ধরে বাড়ি থেকে নিখোঁজ এবং তারা আমার জন্য মোটেও চিন্তিত নয়। আমি দাঁড়িয়ে এইসব ভাবছিলাম, হঠাৎ আমার ঠাকুরমার চোখ আমার উপর পড়ে এবং তিনি আমার নাম ধরে চিৎকার করে বলেন, আরে মহেশ, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এই কথা শুনে সবাই আমার দিকে তাকায় এবং তারপর আমি আমার বাড়ির উঠোনে কাঁদতে কাঁদতে পড়ে যাই। তারপর সবাই আমার দিকে ছুটে আসে, কিন্তু আমার পরিবারের সদস্যরা আমার কাছে আসার সাথে সাথেই পেছনে খাবার খাচ্ছিল এমন লোকেদের কাছ থেকে কিছু অদ্ভুত শব্দ আসতে শুরু করে এবং সবাই যখন সেই শব্দের দিকে চোখ ফেরায় তখন সামনের দৃশ্য দেখে সবাই ভয়ে হতবাক হয়ে যায়, কারণ সামনের সেই প্রতিবেশী ডাইনিরা ছিল এবং তার পিছনে তার পুরো সেনাবাহিনী ছিল। এখন পর্যন্ত ডাইনিটি একজন সাধারণ মানুষের মতোই দেখতে ছিল, কিন্তু তখন ধীরে ধীরে তার রূপ ঠিক আগের মতো হয়ে গেছে, যা আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম। আর শুধু সে নয়, তার পেছনে দাঁড়িয়ে থাকা সকলেই, যারা আমি যখন তার হেফাজতে ছিলাম তখন সেই ঘরে ডাইনির সাথে ছিল। এখন পরিবারের সদস্যরা বুঝতে পারছিল না যে তারা তাদের চোখের সামনে কি দেখছে। তারপর হঠাৎ আমার ঠাকুরমা কি হলো, সে আমাদের বাড়ির মন্দিরে দৌড়ে গিয়ে মন্দিরের ভেতর থেকে কিছু জল তুলে আমাদের বাড়ির পুরো উঠানে ছিটাতে শুরু করে। ঠাকুমা এই কাজ করার সাথে সাথেই তারা পিছনে দাঁড়িয়ে থাকা ডাইনির সমস্ত সঙ্গী অদ্ভুতভাবে চিৎকার করে আমাদের ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু সেই বড় ডাইনি তখনও সেখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে গর্জন করছিল এবং আমাকে বলছিল, তুমি এভাবে আমাদের খপ্পর থেকে পালাতে পারবে না। তুমি কি মনে করো যে এখানে এসে তুমি তোমার জীবন বাঁচিয়েছ? না, এটা কখনোই হতে পারে না, বরং এখানে এসে তুমি অনেক ভুল করেছো। সেই ডাইনি এত কথা বলার পর আমার ঠাকুমা তার দিকে পা বাড়ালেন এবং ডাইনির উপর অবশিষ্ট পুরো জলটা ছুড়ে দিলেন। এই কাজ করার সাথে সাথে ডাইনি খুব জোরে চিৎকার করতে শুরু করে। তারপর চিৎকার করতে করতে ডাইনি হঠাৎ ঠাকুমার মাথায় খুব জোরে আঘাত করে এবং ঠাকুমা পড়ে যায়। সে পড়ে যাওয়ার সাথে সাথে ডাইনিও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সেই সময় পাড়ার অনেক লোক আমাদের বাড়িতে উপস্থিত ছিল এবং এই দৃশ্য দেখে তারাও ভয় পেয়ে যায়। তারপর আমার কাকা দৌড়ে ঠাকুমার কাছে গিয়ে তাকে তুলে ধরেন। ঠাকুমার মাথা থেকে খুব রক্ত বের হচ্ছিল। তারপর পরিবারের সদস্যরা আমাকে এবং ঠাকুমাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে আমার ভাঙা পায়ে প্লাস্টার করা হয়, কিন্তু ডাক্তাররা বললেন যে ঠাকুমার অবস্থা খুবই গুরুতর, তিনি কোমায় চলে গেছেন। আমি যখন হাসপাতালে ছিলাম বাবা আমাকে জিজ্ঞাসা করলেন যে তোমার সাথে এসব কিভাবে হলো। তারপর আমি বাবাকে সব কিছু বললাম। তারপর আমি বাবাকে জিজ্ঞাসা করলাম যে আমি যখন রাতে বাড়ি ফিরিনি তাহলে তোমরা কেন আমাকে খুঁজে বের করার চেষ্টা করনি এবং তোমরা কেন আমার জন্য চিন্তা করনি যে আমি এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসিনি। তারপর বাবা আমাকে বলেন যে তুমি তো ফোন করলে যে তোমার এক বন্ধুর দুর্ঘটনা ঘটেছে এবং তুমি তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছ এবং সকালের আগে ফিরে আসতে পারবে না, তাই তুমি পার্টিতে যোগ দিতে পারবে না। তারপর আমি বাবাকে বললাম যে আমি তোমাকে কোনোভাবেই ফোন করিনি। আসলে যখন আমি সেই ঘর থেকে বেরোনোর চেষ্টা করছিলাম তখন আমার ফোন আমার কাছে ছিল না। কিন্তু এরপরে বাবা আমাকে যে গল্পটি বলেছিল তা শুনে আবার জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হয়েছিল। বাবা আমাকে বলল যে সেদিন সন্ধ্যা নাগাদ সেই বাড়িতে থাকা ডাইনি আমাদের বাড়িতে এসেছিল। সে একা আসেনি, বরং তার পুরো পরিবারকে সাথে করে নিয়ে এসেছিল এবং সে আমাদের বাড়িতে এসে বাবাকে বলল যে আমরা সামনের সেই নতুন বাড়িতে থাকি। তোমার ছেলে মহেশ আজ তোমার বাড়িতে আমাদের খাবার খেতে নিমন্ত্রণ করেছে, তাই আমরা এখানে এসেছি। তারপর বাবা তাকে বলল যে হ্যাঁ, আমি তাকে পাঠিয়েছি, তোমরা সবাই খাবার খেতে বসো। তারপর আমি বাবাকে বললাম যে এর মানে হলো ডাইনিটি মানুষের রূপে আমাদের বাড়িতে খাবার খেতে এসেছিল। এই ঘটনার পর 15-20 দিন কেটে গেছে। ততক্ষণে ডাক্তাররা আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে
কিন্তু আমার ঠাকুমা তখনও কোমায় ছিলেন এবং তাকে হাসপাতালে রাখা হয়েছিল। তাই আমার কাকা আমার বাবাকে বললেন যে তুমি মহেশকে বাড়িতে নিয়ে যাও এবং আমি মায়ের সাথে থাকব। এরপরে পরিবারের সকল সদস্য আমাকে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু আমাদের পাড়ার একজন বৃদ্ধ দাদু আছেন, যিনি আমাদের বাড়িতে সেই ঘটনাটি ঘটার সময় সেখানে উপস্থিত ছিলেন। আমরা বাড়িতে পৌঁছানোর সাথে সাথে তিনি আমার বাবার কাছে এসে বললেন যে আমি তোমাদের বাড়িতে আসার জন্যই অপেক্ষা করছি। তিনি আমার বাবাকে বললেন, আমার দৃষ্টিতে একজন অত্যন্ত দক্ষ অঘরী এবং তিনি তার কৃতিত্ব কেবল মানুষের কল্যাণের জন্যই ব্যবহার করেন। তুমি একবার তাকে তোমার বাড়িতে ডেকে সেই ভয়াবহ ঘটনা সম্পর্কে জানাও। হয়তো ডাইনি আবার তোমার পরিবারের কোনো সদস্যকে আক্রমণ করতে পারে। তারপর বাবা তাকে বলেন যে ঠিক আছে। এরপরে সেই অঘরী আমাদের বাড়িতে আসে। আসলে সেই রাতে আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু সেই অঘরী বাবা আমাদের বাড়িতে আসার সাথে সাথেই সামনের ঘর থেকে কারো চিৎকারের অদ্ভুত শব্দ আসতে শুরু করে। এরপর সেই অঘরী বাবা আমাদের বলেন যে ঈশ্বরের অলৌকিক ঘটনা যে সেদিন তোমাদের জীবন রক্ষা পেয়েছে, অন্যথায় ডাইনিদের সেই পুরো পল্টন এখানে কেবল তোমাদের হত্যা করার জন্যই এসেছিল। যদি তোমাদের ছেলে সেদিন সময় মতো এখানে না পৌঁছাতো তাহলে কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত সকলকে হত্যা করত। সেই অঘরী বাবা ওই ডাইনিদের সম্পর্কে যা বলেছিলেন তা শোনার পর আমার বাড়ির সকলেই খুব ভয় পেয়ে গেল। তারা আমাদের বলল যে ডাইনি আবার আমাদের বাড়ির যে কোনো সদস্যকে আক্রমণ করতে পারে। তার হাত থেকে নিজেদের বাঁচাতে আমাদের বাড়িতে যজ্ঞ করতে হবে। তারা আমাদের বলল যে তোমাদের বাড়ির একজন সদস্য তাদের জগতে চলে গেছে এবং তাদের সঙ্গী হয়ে গেছে। এখন সে এত সহজে তোমাদের ছেড়ে যাবে না। এরপর বাবা সেই অঘরী বাবাকে জিজ্ঞাসা করলেন যে এই ডাইনি কে এবং সে আমাদের কাছ থেকে কি চায়। তারপর সেই অঘরী বাবা বললেন যে এটি একটি পুরো পরিবার ছিল যারা কয়েক বছর আগে অন্য কোনো শহরে থাকত, কিন্তু সেই বাড়ির কর্তাও কিছু তন্ত্রবিদ্যা শেখার ফাঁদে পড়েছিলেন এবং সেই তন্ত্রবিদ্যার কারণে তিনি তার পুরো পরিবার সহ নিজের বাড়িতেই ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিলেন। তারপর থেকে সেই লোকেদের আত্মারা এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। মৃত্যুর পরেও তারা জীবিত মানুষের মতো এক শহর থেকে অন্য অজানা শহরে যায় এবং জীবিত মানুষের মতোই বেঁচে থাকে এবং মানুষকে তাদের শিকার করে তোলে। কিন্তু তারা কেবল সেই সব মানুষকেই তাদের শিকার করে যারা তাদের নিজের ইচ্ছায় তাদের জগতে প্রবেশ করে। এবং সেদিন তুমি তোমার জীবনে ওই ডাইনিকে ডেকেছ। ছেলেটিকে তাদের বাড়িতে পাঠিয়ে একটা বড় ভুল করা হয়েছে। তাদের মৃত্যুর পর সেই বাড়ির সকল মানুষ ডাইনি এবং শয়তানের রূপ ধারণ করেছে। এখন পর্যন্ত অঘরী বাবা যা বলছিলেন তা সঠিক ছিল, কিন্তু তার কথা শোনার পর আমরা সবাই খুব ভয় পেয়েছিলাম। তিনি আমাদের বললেন যে এখন যদি তারা তোমাকে আক্রমণ করে তাহলে তারা অবশ্যই তোমার পরিবারের একজনকে বলি দেবে এবং তারা ইতিমধ্যেই একজন ব্যক্তিকে আক্রমণ করেছে। এরপরে বাবা তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কোন ব্যক্তির কথা বলছো। তখন তিনি বললেন যে তোমার মা, অর্থাৎ আমার ঠাকুরমা কথা বলছিলেন। সেই অঘরী বাবা আমাদের বললেন যে তোমার ঠাকুরমা খুব সাহসী ব্যক্তি ছিলেন। সেদিন তোমরা সবাই তার কারণে প্রাণ বেঁচে গিয়েছিল। যদি সেই দিন সে তার সাহস না দেখাতো তাহলে সেদিন একটি বড় বিপর্যয় ঘটত। কিন্তু এখন তোমার ঠাকুরমা তোমাকে ছেড়ে চলে গেছে। সেই ডাইনি তাকে এত বিপজ্জনকভাবে আক্রমণ করেছিল যে এখন তার বেঁচে থাকা খুব কঠিন। এখন সে মাত্র কয়েকদিনের জন্য উঠেতে। অঘরী বাবার কাছ থেকে এই কথা শোনার পর বাবা সেখানেই কাঁদতে শুরু করেন। এর মাত্র 3 দিন পর আমার ঠাকুরমা আমাদের চিরতরে ছেড়ে চলে যান। ঠাকুমা চলে যাওয়ার পর বাবা বলেন যে এখন আমি আমার পরিবারের অন্য কোনো সদস্যকে হারাতে চাই না। সেই কারণে অঘরী বাবার কথা মতো
আমাদের বাড়িতে যজ্ঞ করা হয়েছিল। যজ্ঞের পর তিনি বাবাকে আমার সম্পর্কে বলেন যে আমাকে এই শহর থেকে দূরে পাঠিয়ে দিলেই ভালো হবে, কারণ যতদিন আমি এখানে থাকবো আমার উপর বিপদ আসবে। আর সেই কারণে আমি আমার দিদিমার সাথে কোল্হাপুরে আমার বাড়ি থেকে দূরে থাকছি এবং এখান থেকে পড়াশোনা করছি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সত্যি ভৌতিক কাহিনী। এখন তোমরাও তোমাদের সত্যি ভৌতিক কাহিনী আমাদের পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী @gmail.com এ। কেমন লাগলো আর তোমরা কোথা থেকে শুনছো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা শীঘ্রই আরেকটি সত্যি ভৌতিক কাহিনী নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে।